হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট ইউটিউব ক্লাস। চলো, আমি তোমাদের অয়ন্তিকা ম্যাম আজকে ঠিক সকাল 7:15 আবার শুরু করছি আমাদের 17th ফেব্রুয়ারির যে কারেন্ট অ্যাফেয়ার্স তার ক্লাস। ওকে, চলো শুরু করা যাক। প্রথমেই আমরা যে একটা স্কিমের উপর নজর রাখবো সেটা হলো নামাস্তে স্কিম। এই স্কিমটার কথা আমরা কিন্তু আহ, বেশ কিছুদিন আগে জেনেছি এবং আবারও এই স্কিমটা এখন হাইলাইটে এসেছে। কেন এসেছে তার মেইন কারণ হচ্ছে বর্তমানে এই স্কিমটা দেখো, ইউনিয়ন মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে SJE বলে থাকি, সেখানে ডক্টর বীরেন্দ্র কুমার তিনি সম্প্রতি জম্মু ঘুরে এসেছেন। ঠিক আছে, তো তিনি সম্প্রতি জম্মু ঘুরে আসার পরে তিনি ফ্ল্যাগশিপ এই নামাস্তে প্রকল্পের আওতায় যে সমস্ত সাফাই কর্মীরা রয়েছে, অর্থাৎ সকালবেলা আমরা যাদেরকে দেখি যে আমাদের রাস্তা পরিষ্কার করছেন, তারপরে আমাদের বাড়ি বাড়ি থেকে ময়লা তুলে নিয়ে যাচ্ছেন, এই ধরনের যে সাফাই কর্মীরা রয়েছেন এবং যারা ধরো ড্রেন পরিষ্কার করছে, এই ধরনের যারা কাজে নিযুক্ত আছেন, তাদের তাদেরকেই কিন্তু এই নামাস্তে স্কিমের আন্ডারে ফেলা হয়েছিল। এবং তিনি এই সফরটা করে আসার সময়ে তিনি যেটা করেছেন সেটা হলো যে এই জম্মুতে গিয়ে তিনি এই নামাস্তে প্রকল্পের আওতাভুক্ত যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদেরকে আয়ুষ্মান স্বাস্থ্য কার্ড এবং PPE কিট গিফট করেছেন বা বিতরণ করেছেন। ঠিক আছে, তো আয়ুষ্মান স্বাস্থ্য কার্ড আর PPE কিট কি? আয়ুষ্মান স্বাস্থ্য কার্ড হচ্ছে তাদের হেলথের জন্য একটা কার্ড। ঠিক আছে, যাতে তারা আহ কোনো রকম কোনো অসুবিধা হলে, তাদের স্বাস্থ্যের কোনো রকম কোনো বেগতিক হলে তারা যাতে এই আয়ুষ্মান কার্ড দেখিয়ে যে কোনো সরকারি হসপিটালে বা যে কোনো জায়গায় তারা যাতে মানে তাদের চিকিৎসা করাতে পারেন, তার জন্য এই আয়ুষ্মান স্বাস্থ্য কার্ড দেয়া হয়ে থাকে। আর কি PPE কিট হচ্ছে, তারা যখন কোনো নোংরা বা আবর্জনা পরিষ্কার করছেন তখন তাদের নিজেদের সেফটির জন্য বিভিন্ন টাইপের তো কেমিক্যালস ওখান থেকে রিলিজ হয় এই ধরনের আবর্জনা পরিষ্কার করতে গেলে। তো আমাদের হাত পা বলো বা আমাদের যে কোনোভাবে শরীরের ক্ষতি হতে পারে, যাতে সেগুলো না হয়, সে সমস্ত কর্মীরা যাতে এই নোংরাগুলো পরিষ্কার করার সময় তাদের যাতে স্বাস্থ্যের কোনো রকম ক্ষতি না হয়, তাই জন্য তাদেরকে বিশেষ ধরনের একটা কিট দেওয়া হয়, যেখানে ধরো এমন ধরনের বুট ব্যবহার করতে দেওয়া হলো বা এমন ধরনের গ্লাভস যেগুলো দেওয়া হলো। ঠিক আছে, তোমরা সচরাচর দেখবে যখন রাস্তাঘাটে ম্যানহোল পরিষ্কার হচ্ছে সেই সময় যে সমস্ত সাফাই কর্মীরা এটা পরিষ্কার করছেন তারা একটা ধরনের পোশাক পরে সেই ম্যানহোলের মধ্যে যাচ্ছেন, তাই তো? তো সেটাকেই বলা হচ্ছে PPE কিট। তো এগুলোই কিন্তু তিনি বিতরণ করেছিলেন ডক্টর বীরেন্দ্র কুমার, তিনি জম্মুতে যখন গিয়েছিলেন, তাই জন্য এই স্কিমটা এখন হাইলাইটে এসছে। আর কি জন্য হাইলাইটে এসছে দেখো, এই নামাস্তিক স্কিমের আন্ডারে সম্প্রতি দেখো 3,000-এরও বেশি এই যে আরবান লোকাল বডিজ রয়েছে, মানে যে সমস্ত শহরের বিভিন্ন এলাকাগুলো রয়েছে ভারতবর্ষের শহরের যে বিভিন্ন জায়গায়, এই যে 3,000-এরও বেশি জায়গায় এরকম আইডেন্টিফাই করা হয়েছে যেখানে এরকম বিপজ্জনক নর্দমা রয়েছে খুব খারাপ অবস্থায়। হ্যাঁ, হয়তো ঠিকভাবে সেই নর্দমাগুলো দিয়ে জল প্রবাহিত হচ্ছে না, ঠিকভাবে সেখান দিয়ে কোনো কোনো মানে এরকম আবর্জনায় পুরো ভরে গেছে। ঠিক আছে, তো এই ধরনের কিছু বিপজ্জনক নর্দমা রয়েছে, কিছু সেপটিক ট্যাঙ্ক রয়েছে, যেগুলোর পরিষ্কারের কাজে 38,000-এরও বেশি এরকম ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার এবং শ্রমিকদেরকে কিন্তু নিযুক্ত করা হয়েছিল। ঠিক আছে, তো এই সমস্ত শ্রমিকদের মধ্যে দেখা গেছে ম্যাক্সিমাম জনই নয় কোনো শিডিউল কাস্ট থেকে বিলং করছেন, নয় কোনো তফসিলি উপজাতি মানে শিডিউল ট্রাইব থেকে বিলং করছেন, বা এই ধরনের যারা পিছিয়ে পড়া জাতি তাদের থেকে বিলং করছেন। তো এটা একটা নজর কেড়েছে যে আহ, যখন এখন যেরকম কোনো কাজের ক্ষেত্রে এই ধরনের জাতপাতের বিচার করা হয় না, তাহলে পরে কেন এই ধরনের কাজের ক্ষেত্রে এরকম বর্ণগত একটা বিভেদ বা বর্ণগত একটা বিচ্ছিন্নতা দেখা যাচ্ছে? এই কারণেই এই যে নামাস্তে স্কিমটাকে কিন্তু আবার নতুন করে এটা আমাদের খবরে এসেছে, নজরে এসেছে। তাই জন্য এই স্কিমটাকে কিন্তু এখন একটু আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো এর মধ্যে আমরা যেটা মানে একটু ভালো করে নজরে রাখবো সেটা হচ্ছে এই স্কিমটার পুরো নাম কি। দ্য ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড
স্যানিটেশন ইকোসিস্টেম। ঠিক আছে, এই পুরো নামটা আমরা একটু ভালো করে মুখস্থ রাখবো, নমস্তে স্কিমের যে ফুল ফর্মটা। ওকে, আর এখানে তার আন্ডারে যিনি মেইন হেড রয়েছেন তার নাম হলো ডক্টর বীরেন্দ্র কুমার। ওকে, তাহলে এটা কোন নমস্তে স্কিমটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ছে সেটাও আমাদেরকে একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। দেখো, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এখানেও আমি উল্লেখ করে দিয়েছি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের আন্ডারে কিন্তু রয়েছে এই নমস্তে স্কিম। ওকে, আর এখানে কাদেরকে নিয়ে কাজ করা হয়? এই ধরনের সাফাই কর্মীদেরকে নিয়ে কাজ করা হয়। এই জায়গাগুলো একটু আমাদেরকে দেখে রাখতে হবে। বোঝা গেল? চলে যাচ্ছি আমাদের পরের খবরে। পরের খবর দেখো, বলেছে একটা গ্রান্ট চালু করা হয়েছে। গ্রান্ট মানে কি আমরা জানি, কোনো রকম ফেলোশিপ হতে পারে, কোনো ধরনের অর্থ তহবিল। ঠিক আছে, একটা কোনো কিছুর জন্য টাকার সাহায্য করা, আর্থিক সহায়তা। তো এই ধরনের একটা গ্রান্ট দেওয়া হয়েছে। দেখো, জগদীশ চন্দ্র বসুর নামে জেসি বোস গ্রান্ট নাম রাখা হয়েছে। এটা কোথা থেকে দেওয়া হচ্ছে একটু আমাদের খেয়াল রাখো। দেখো, দ্য অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বা সংক্ষেপে যেটাকে বলা হচ্ছে ANRF, এখান থেকে সম্প্রতি জেসি বোস গ্রান্ট বা JBG সংক্ষিপ্ত নাম, এটা চালু করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য কি আমাদেরকে দেখতে হবে। এই উদ্যোগের লক্ষ্য হলো প্রবীণ ভারতীয় বিজ্ঞানী যারা রয়েছে, ঠিক আছে, একটু ভালো করে নজর রাখো যে একদম রিসেন্টলি যারা রিসার্চ করছেন বা জুনিয়র বিজ্ঞানী তারা কিন্তু নয়, প্রবীণ বিজ্ঞানী রয়েছেন যারা, এখানে কিন্তু কয়েকটা টার্মস কন্ডিশন রয়েছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এই এই ধরনের গ্রান্ট পাওয়ার জন্য। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি কি দেখো, প্রবীণ ভারতীয় বিজ্ঞানী হতে হবে এবং তাকে কোনো নতুন বিষয় নিয়ে কাজ করতে হবে, তাকে কোনো ইনস্টিটিউশনের সঙ্গে জড়িত থাকতে হবে। দেখো কি বলছে, জেসি বোস গ্রান্টের জন্য যোগ্যতা অর্জনের জন্য আবেদনকারীকে অবশ্যই সক্রিয় সিনিয়র বিজ্ঞানী বা গবেষক হতে হবে। ঠিক আছে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, তাদের কোনো ভারতীয় প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে অধ্যাপক স্তরের পদে কাজ করতে হবে, মানে তিনি কোনো অধ্যাপক হিসাবে কোনো মানে এরকম ধরনের প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটে তারা নিযুক্ত রয়েছেন, এই ধরনের কর্মরত অবস্থায় তাকে থাকতে হবে, অথবা তার সমতুল্য পদে কিন্তু তাকে থাকতে হবে। মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেল, প্রফেসর হয়ে গেল, অ্যাসিস্ট্যান্ট লেকচারার হয়ে গেল, এই ধরনের পদে তাকে থাকতে হবে এবং তাকে কিন্তু সেই বিষয়টি নিয়ে কোনো একটা যে বিষয়ের ওপর তিনি রিসার্চ করছেন, কোনো একটা বিষয়কে নিয়ে তাকে কিন্তু রিসার্চ বা এবং তাকে সিনিয়র গবেষক হতে হবে। ঠিক আছে, এই কয়েকটা বিষয় হলে তবেই কিন্তু তাকে এই জেসি বোস গ্রান্টের আওতাভুক্ত বা তাকে এলিজিবল করা হবে। ঠিক আছে, এবং এটা কিসের জন্য দেয়া হয়ে থাকে? উন্নত বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত ক্ষেত্রে গবেষণার জন্য কিন্তু এই গ্রান্টটা দেয়া হয়ে থাকে। এবার আমাদের প্রশ্ন আসতে পারে, যদি আমরা এসএসসির দিকে যাই তাহলে আমাদের টাকাকে নিয়ে প্রশ্ন আসতে পারে যে কত টাকা এই গ্রান্টের জন্য বরাদ্দ করা হয়েছে, সেটা আমরা একটু দেখে নিই। দেখো, 5 বছর ধরে টোটাল 25 লক্ষ টাকার একটা ফান্ডিং কিন্তু করা হয়ে থাকে। মানে যাকে দেওয়া হবে তাকে টোটাল বছরে 25 লক্ষ টাকার, সরি, 5 বছরে টোটাল 25 লক্ষ টাকার একটা ফান্ডিং দেওয়া হয়ে থাকে। এছাড়াও তিনি ধরো যে প্রতিষ্ঠান বা যে বিশ্ববিদ্যালয় বা যেখানেই তিনি নিযুক্ত আছেন না কেন, যেখানে বসে তিনি তার এই গবেষণার কাজটা চালাচ্ছেন, সেই জায়গাটাকে বা সেই ইনস্টিটিউশনকে বার্ষিক 1 লক্ষ টাকা দেওয়া হবে ইনফ্রাস্ট্রাকচার হিসাবে। ঠিক আছে, মানে ধরো তার যে যে যন্ত্রপাতি দরকার পড়লো বা তার যে ধরনের যা কিছু দরকার পড়লো, সেটার জন্য তাকে বার্ষিক 1 লক্ষ টাকা সেই ইনস্টিটিউটকে দেওয়া হবে তার কাজের জন্য। ঠিক আছে, এবং এই আর্থিক সহায়তা উন্নত গবেষণা প্রকল্পগুলোকে সহজতর করার জন্য ডিজাইন করা হয়েছে। তো আমরা এখান থেকে কি কি মনে রাখবো, যে এই জেসি বোস গ্রান্ট কাদের জন্য দেয়া হয়ে থাকে, এই গ্রান্টের আওতাভুক্ত বা এই গ্রান্টের জন্য যোগ্যতা অর্জনের জন্য কি কি শর্ত রয়েছে সেটা আমরা একটু দেখব, আর এটা কোন ফাউন্ডেশন বা কে দিয়ে থাকে এটা দেখব, আর এখানে কত টাকা বরাদ্দ করা হয়েছে, 5 বছরের জন্য কত আর বার্ষিক কত, এইগুলো দেখে রাখবো। ঠিক আছে, এই কয়েকটা আমাদেরকে বিষয় এই জেসি বোস গ্রান্টের বিষয়ে দেখে রাখতে হবে। ওকে, চলে যাচ্ছি আমাদের পরের নিউজে। পরের নিউজ দেখো কি বলছে,
ব্রাহ্মোস এনজি ক্রুইজ মিসাইল, এটা একটু ভালো করে বোঝো, এটা একটু ভালো করে বোঝার বিষয় আছে। এই যে মিসাইলগুলো দেখো, এই মিসাইলগুলো কিন্তু আমাদেরকে, এটা প্রত্যেক বছরই কোনো না কোনো আপডেট আমরা পেতে থাকি, কোনো না কোনো মিসাইল লঞ্চ হতে থাকে। তো ইন্ডিয়ার মধ্যে এই ব্রাহ্মোস ক্রুইজ মিসাইল প্রোগ্রামটি বর্তমানে একটা নতুন ধরনের এডিশনের এরকম তোমার ক্রুজ আনছে, এরকম ধরনের মিসাইল আনছে। সেটার নাম কি রাখা হয়েছে? ব্রাহ্মোস এনজি বা নেক্সট জেনারেশন মিসাইল সিস্টেম। ঠিক আছে, এর নাম কি রাখা হয়েছে? ব্রাহ্মোসেরই এনজি বা নেক্সট জেনারেশন মিসাইল সিস্টেম। এই নতুন সংস্করণটা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2027-28 সালের মধ্যেই কিন্তু তার কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে। ঠিক আছে, এবার এই মিসাইলটা কিরকম দেখতে তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ, কিরকম দেখতে হয়েছে মিসাইলটা। এই মিসাইলের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে, আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখে নিই। দেখো দেখো ব্রাহ্মোস এনজির মূল কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই ব্রাহ্মোস এনজি 290 কিলোমিটার পর্যন্ত কার্যকরী হবে। মানে এর রেঞ্জ কত হবে, যদি এই মিসাইলের রেঞ্জ জিজ্ঞাসা করা হয় তাহলে এটা 290 কিলোমিটার পর্যন্ত কিন্তু এর রেঞ্জ আছে। এছাড়া দেখো এটার যে ছাড়া হবে না, তো এর ডেলিভারি সিস্টেমটা না অত্যন্ত ছোট করা হচ্ছে, যাতে কোনো রকম কোনো সমস্যা না তৈরি হয়, যাতে ইজিলি জিনিসটাকে ছাড়া যেতে পারে। তো এই জন্য ছোট ডেলিভারি সিস্টেম করা হচ্ছে, একদম সুন্দর করে মানানসই করে ডিজাইন করা হচ্ছে। আর কি, এই ক্ষেপণাস্ত্রটির ওজন রাখা হয়েছে দেখো 1.6 টন এবং দৈর্ঘ্য রাখা হয়েছে 6 মিটার, যেটা আগের সংস্করণের ওজন ছিল 3 টন এবং দৈর্ঘ্য ছিল 9 মিটার। সেটার যে সংস্করণ সেইটার থেকে কিন্তু এটাকে অনেকটাই তোমার হালকা করা হয়েছে, যেটা আগে ছিল 3 টন। আমরা কি জানি ফিজিক্সের ল অনুযায়ী, যে খুব ভারী বস্তু যতটা দূরত্ব না অতিক্রম করবে, সেই একই সময়ে কোনো হালকা বস্তু তার থেকে বেশি দূরত্ব অতিক্রম করবে, এটা আমরা জানি। তো দেখো 3 টনের যে কোনো একটা বস্তু, সেটা যতটা দূরত্ব অতিক্রম করতে পারে তার থেকে যদি আরো কম হয়, প্রায় হাফ, 3 টনের প্রায় হাফ, দেখো 1.6 টন রাখা হয়েছে, সেই টনের একটা মিসাইল কিন্তু আরো বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। এবং এর এর যে দৈর্ঘ্যটা সেটাও দেখো 9 মিটার থেকে কমিয়ে কিন্তু 6 মিটার করা হয়েছে, মানে লেন্থেও কিন্তু কমানো হয়েছে। প্লাস এর একটা ছোট ডেলিভারি সিস্টেম রাখা হয়েছে, যাতে কি খুব ভারী না হয়ে যায়। ঠিক আছে, তো এই ধরনের সুবিধাগুলো এখানে রাখা হয়েছে। এখানে দেখো ভেলোসিটি বলেছে 3 গুণ, মানে আগে যেটা ছিল তার থেকে 3 গুণ ভেলোসিটি কিন্তু বেশি হবে এর। ফ্লাইট রেঞ্জও দেখো 2.5 থেকে 3 গুণ লঙ্গার রাখা হয়েছে। ঠিক আছে, মানে এ কিন্তু 3 গুণ আরো বেশি দূরত্ব কভার করতে পারবে। সিকার রেঞ্জ দেখো, এই যে সিকারটা এখানে ব্যবহার করা হয়েছে না, এটা হোমমেড সিকার ব্যবহার করা হয়েছে, এবং এই সিকার রেঞ্জও কিন্তু 3 থেকে 4 গুণ বেটার। সিকার মানে কি, দূরে যেটার উপরে আমার ক্ষেপণাস্ত্রটা অ্যাপ্লিকেবল হবে, দূরে মানে শত্রু স্থান যেটা, সেইটা, সেটাকে তো আমার সিক করতে হবে, যে র্যাডারের সাহায্যে তো আমরা সেই জায়গাটাকে আমরা কি করব, খুঁজে বার করতে হবে। তো সেটাও কিন্তু উন্নত করা হয়েছে 3 থেকে 4 গুণ ভালো। ঠিক আছে, এবং কিল এনার্জি 9 গুণ গ্রেটার। আগের ক্ষেপণাস্ত্রের থেকে এটা অনেক অনেক বেশি কিন্তু সুন্দরভাবে, অনেক বেশি এফেক্টিভলি ডিজাইন করা হয়েছে। দেখো এতে থাকবে ছোট একটা র্যাডার ক্রস সেকশন, হ্যাঁ, এবং AESA র্যাডার টেকনোলজি, এটা একটা টেকনোলজি, AESA র্যাডার টেকনোলজি থাকছে। এছাড়াও আরেকটা কি থাকছে, হোমমেড সিকার থাকছে। ঠিক আছে, তো এটাকে খুব উন্নত মানের এবং খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, আগেরটার থেকে অনেক 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 বেটার ভাবে, এবং তাতে এই সুবিধাগুলো কিন্তু রাখা হয়েছে বা মাথায় রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি মনে রাখবো, আমরা কিন্তু এটার নামটা ভালো করে মনে রাখবো, যে এই মিসাইলটা যে রাখা হচ্ছে নাম হচ্ছে ব্রাহ্মোস এনজি বা নেক্সট জেনারেশন মিসাইল সিস্টেম। ঠিক আছে, চলো চলে যাচ্ছে পরেরটায়। দেখো পরেরটায় একটা ইনিশিয়েটিভের কথা বলা হয়েছে, আর্লি ওয়ার্নিং ফর অল। ঠিক আছে, আর্লি ওয়ার্নিং ফর অল, এর সংক্ষিপ্ত নাম হচ্ছে দেখো EW ফর। এই যে ফরটাই না, এটা 4 করে দিয়েছে,
ওকে, তাহলে EW ফর অল। ওকে, ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভটা কেন রাখা হয়েছে ছবি দেখে অনেকটা আন্দাজ করতে পারছো তোমরা। এবার আমরা একটুখানি ডিটেলে জেনে নিই, ঠিক আছে? তো এই আর্লি ওয়ার্নিং ফর অল ইনিশিয়েটিভটা 2022 সালে UN দ্বারা চালু করা হয়েছিল, ঠিক আছে? UN বা জাতিসংঘ দ্বারা এটাকে বাস্তবায়িত করা হয়েছিল। 2027 সালের শেষ নাগাদ এই আর্লি ওয়ার্নিং সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বিপজ্জনক আবহাওয়া এবং জলবায়ুর ঘটনা থেকে রক্ষা করাই হচ্ছে এর লক্ষ্য, ঠিক আছে? কি ব্যাপারটা আমি আরেকবার ডিটেল একটু বলে দিই তোমাদের। UN থেকে এটাকে 2022 সালে লঞ্চ করা হয়েছিল এবং 2027 সালের মধ্যে একটা টার্গেট রাখা হয়েছিল যে যে সমস্ত জায়গাগুলো খুব বিপদ সংকুল এলাকা, মানে ধরো সমুদ্র তীরবর্তী এলাকা, ঠিক আছে? ফিশারম্যানরা বা যারা জেলে রয়েছেন তারা প্রায়শই সমুদ্রে যাচ্ছেন, মাছ ধরতে যাচ্ছেন, বা ধরো পাহাড়ি এলাকা যেরকম হিমাচল প্রদেশে কদিন আগেই প্রচন্ড ধস নেমেছিল হিমাচল প্রদেশে। তো এইখানে এই সমস্ত জায়গা যেগুলো অত্যন্ত ক্ষতি হওয়ার বা যেখানে বিপদ হওয়ার চান্স অনেক বেশি থাকে, সেই সমস্ত জায়গাগুলোতে যাতে একটা আর্লি, অনেক আগে থেকে যাতে একটা ওয়ার্নিং পাওয়া যায় এবং তাদেরকে ওয়ার্নিং করে দেওয়া হয়। নামের মধ্যেই দেখো লুকিয়ে আছে আর্লি ওয়ার্নিং ফর অল, মানে তাদেরকে যাতে আগে থেকে ওয়ার্নিং করে দেওয়া যেতে পারে, ঠিক আছে? তো সেরকমই একটা জায়গা সেরকমই একটা সিস্টেম বা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, এটা UK থেকে নেওয়া হয়েছিল। তো এইটা দেখো কার আন্ডারে পড়ছে, মানে এই এই দুটোর ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বা সংক্ষেপে আমরা যেটাকে WMO বলে থাকি, এবং ইউনাইটেড নেশনস অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডিউসার বা UNDR এর এইগুলোর যৌথ উদ্যোগে কিন্তু এই দ্য গ্লোবাল অবজারভেটরি 2024 ডিসেম্বর মাসে চালু করা হয়েছিল এই ইনিশিয়েটিভের আন্ডারে, ঠিক আছে? গ্লোবাল অবজারভেটরি 2024 এটা কিন্তু এই ইনিশিয়েটিভের আন্ডারে চালু করা হয়েছিল এই দুটো ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে। এই গ্লোবাল অবজারভেটরি ফর আর্লি ওয়ার্নিং সিস্টেম ইনভেস্টমেন্ট যেটা রয়েছে, এটা দেখো প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থার 54% বিনিয়োগ মাত্র তোমার 5টা দেশে এটাকে কিন্তু বেশিভাবে লাগু করা হয়েছে বা কেন্দ্রীভূত করা হয়েছে। কি কি সেগুলো? চীন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া, ঠিক আছে? 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট 127টি দেশের 329টি প্রকল্পকে কিন্তু এর মধ্যে আনা হয়েছে বা নথিভুক্ত করা হয়েছে, ঠিক আছে? এবং এই প্রকল্পগুলো দেখো আফ্রিকা, এশিয়া, আমেরিকা, ওশিয়ানিয়া এই ধরনের অঞ্চলগুলোতে বা এই ধরনের মহাদেশগুলোতে বিস্তৃত, যার মধ্যে 276টা, মানে টোটাল 329টার মধ্যে 276টাতে অলরেডি কাজ হয়ে গেছে, আর 53টা এখনো পর্যন্ত লাইনে রয়েছে। পাইপলাইন মানে ওই যে লিস্টের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে। তো এই জায়গাগুলোতে কিন্তু কাজ করা হচ্ছে, ঠিক আছে? এটা নিউজে এসেছে এই কারণেই, এটা একটা আপডেট হচ্ছে যেহেতু, তাই জন্য এটা নিউজে এসেছে। আর এখানে আরো কিছু ইকোনমিক্যালি কিছু ফ্যাক্টর রয়েছে, যেরকম এখানে এই ইনিশিয়েটিভের জন্য কিছু ফান্ডিং এর দরকার পড়ে, সেই ফান্ডিং কিছু লোন দিয়ে আসে, কিছু বড়োইং মানে ঋণ সুদ এই ধরনের কিছু জায়গা দিয়ে আসে, আবার কেউ কিছু টাকা ফান্ডিং মানে নিজের থেকেও দান করে থাকে বা গ্রান্ট করে থাকে, ঠিক আছে? তো এই ধরনের কিছু ইস্যুস দেখা দিয়েছে, যার ফলে কিন্তু মানে এর যে ফান্ডিং সেখানেও একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো সেটা যাতে উন্নত করা যেতে পারে তার জন্যই কিন্তু এই পুরো ইনিশিয়েটিভটা নেওয়া হচ্ছে। ওকে, চলে যাচ্ছি পরেরটায়। দেখো ভারত মার্কিন ট্রাস্ট উদ্যোগ, এটা ভারত এবং US এর মধ্যে একটা ট্রাস্ট উদ্যোগ বলা যেতে পারে। এই ট্রাস্ট, এটার উদ্যোগের মূল লক্ষ্য কি হচ্ছে না, বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনকে উৎসাহিত করা। এখানে বেসিক্যালি দুটো বিষয়ের উপর নজর রাখা হচ্ছে, খনিজ পদার্থের পুনরুদ্ধার এবং তার প্রক্রিয়াকরণ, ঠিক আছে? এটার জন্যই কিন্তু এই ট্রাস্ট উদ্যোগ চালু করা হয়েছিল। এই ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে দেখো প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম কম্পিউটিং, জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি যেটা বলা হচ্ছে, শক্তি বা এনার্জি, এবং মহাকাশ বা অ্যাস্ট্রোনমি। তো এই বিষয়গুলোর ওপরে কিন্তু এই এই মানে এই ট্রাস্ট উদ্যোগ নজর রাখবে।
ঠিক আছে। তো এখানে প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী ওয়াশিংটন সফর যখন করেছিলেন সেখানে গিয়ে এটা ঘোষণা করা হয়েছিল। এবং লিথিয়াম আর রেয়ার আর্থ এলিমেন্ট যেগুলো রয়েছে, মানে পৃথিবীতে যেগুলো খুব কম পাওয়া যায়, সেই সমস্ত প্রয়োজনীয়, অথচ আমাদের সেগুলো খুব প্রয়োজনীয় উপাদান, তো সেই সমস্ত প্রয়োজনীয় উপকরণগুলোকে যাতে একটা মানে তাদের যে সাপ্লাই, সেই সাপ্লাইটা যাতে খুব শক্তিশালী ভাবে খুব এফেক্টিভলি করা যেতে পারে, তার উপরেই কিন্তু এই দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। এবং প্রাকৃতিক গ্যাসের যে সাপ্লাইটা, ঠিক আছে, সেটা কিন্তু ইউএসএ কমপ্লিটলি নিজে নিয়ে নিয়েছে। মানে ইউএসএ বলেছে প্রাকৃতিক গ্যাসের সাপ্লাই আমি ভারতকে পুরোপুরি করব। ঠিক আছে। তো এই ধরনের একটা ট্রাস্ট বিল্ডিং হয়েছে ভারত আর মার্কিন মানে ইউএস এর মধ্যে। ওকে। আচ্ছা, পরেরটায় চলে যাই। দেখো, কর্ণাটকের ক্লিন মোবিলিটি পলিসি 2025 থেকে 30 এটা চালু করা হয়েছে। এই মোবিলিটি পলিসিটা দেখো, কর্ণাটক হলো প্রথম রাজ্য যেখানে কিন্তু 2017 সালে ইভি বা ইলেকট্রিক ভেহিকেল আনা হয়েছিল। ঠিক আছে। এবং এই ইলেকট্রিক ভেহিকেল পলিসিটাকে আরো বুস্ট করার জন্য এবং এটাকে যাতে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, তাই জন্য কর্ণাটকে অলরেডি কিন্তু বহু পাম্পিং স্টেশন লঞ্চ করা হয়েছে যেখানে ইলেকট্রিক ভেহিকেলকে আমরা কি করব না চার্জ দিতে পারবো। যেরকম আমাদের এখানে রাস্তায় রাস্তায় মানে কিছুটা দূরত্ব অন্তর অন্তর আমাদের কি রয়েছে, পেট্রোল পাম্প রয়েছে, ঠিক সেরকম ভাবে কর্ণাটকে কিন্তু এই ইভি বা ইলেকট্রিক ভেহিকেলের জন্য এরকম কিছু দূরত্ব বাদে কিন্তু তোমার পাম্পিং স্টেশন বা এই ধরনের যে চার্জিং পয়েন্ট রাখা হয়েছে যেখানে এই ইলেকট্রিক ভেহিকেল গুলোকে চার্জ দেওয়া যেতে পারে। তো সেটাকে বুস্ট করার জন্যই কিন্তু এই ক্লিন মোবিলিটি পলিসি 2025 থেকে 30 একটা টার্গেট রাখা হয়েছে এবং তার জন্য 50,000 কোটি টাকা কিন্তু অ্যালট করা হয়েছে এবং এই খাতে 1 লক্ষ নতুন চাকরি বা কর্মসংস্থানও হয়েছে। তো এটা একটা গুড নিউজ ফর কর্ণাটকা। এবং আমাদের এই কর্ণাটক যদি মানে এখানে সাকসেসফুল হয় তাহলে এটা কিন্তু একটা নজিরবিহীন কি বলবো মাইল ফলক হিসেবে থেকে যাবে আমাদের পুরো ভারতের ক্ষেত্রে। ঠিক আছে। তো ভারতের অন্যান্য রাজ্যেও কিন্তু কর্ণাটককে দেখে ইন্সপায়ার হয়েও এটা চালু করা যেতে পারে যদি কর্ণাটক এখানে সফলতা দেখাতে পারে। ঠিক আছে। তাহলে কর্ণাটক কিন্তু ইনিশিয়েটিভটা নিয়েছে, ক্লিন মোবিলিটি পলিসি নাম রাখা হয়েছে এটা, যাতে এই ইলেকট্রিক ভেহিকেল ইউজ করলে পরে কি হবে না পলিউশনও অনেক কমে যাবে। পলিউশন দূর করার জন্য এবং রাস্তাঘাটকে পরিষ্কার রাখার জন্যই কিন্তু এই পলিসিটা নিয়েছে কর্ণাটক সরকার। ঠিক আছে। চলো পরেরটাই চলে যায়। দেখো, আবার একটা ইউএস ইন্ডিয়ার মধ্যে এনার্জি সিকিউরিটি পার্টনারশিপ চালু হয়েছে। আমি একটু আগেই তোমাদের বললাম যে খনিজ পদার্থকে ঘিরে একটা পার্টনারশিপ হয়েছে, ট্রাস্ট বিল্ডিং হয়েছে, ঠিক সেম ভাবে এনার্জি সিকিউরিটি পার্টনারশিপও কিন্তু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী। ঠিক আছে। কেমন ভাবে হয়েছে দেখো, এখানে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার পূর্ণ সদস্য হিসেবে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার পূর্ণ সদস্য হিসেবে ভারতের যোগদানের প্রচেষ্টাকে এখানে সফল করা হচ্ছে। সম্প্রতি মানে এই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে এই নিয়ে কথাবার্তা হয়েছে এবং যেগুলো প্রাকৃতিক খনিজ সম্পদ, ধরো বা প্রাকৃতিক গ্যাস, তেল, হ্যাঁ, তারপরে যে সমস্ত বেসামরিক পারমাণবিক শক্তি, এই ধরনের এসেনশিয়াল যে জিনিসগুলো রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে জ্বালানি নিরাপত্তার অংশীদারিত্বের ওপর নজর রেখেই এই ভারত মার্কিন যে এই পার্টনারশিপটা এনার্জি সিকিউরিটির ওপরে এটা তৈরি করা হয়েছে। বেসিক্যালি এখানে চায়নার যে ক্ষমতা বা চায়নার যে মার্কেট তাকেই কিন্তু একটু বলতে পারো কোণঠাসা করার জন্যই ইউএস আর ইন্ডিয়া এই খেলাটা খেলল। ঠিক আছে। তো এটা একটুখানি পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে চায়নাকে বেসিক্যালি একটুখানি সাইডে করার জন্যই কিন্তু এটাকে করা হয়েছে। ওকে। আচ্ছা, আজকের ক্লাস আমি এই অবধিই রাখছি। মেন যে হেডলাইন্স রয়েছে, মেন যা কিছু রয়েছে সেগুলো তোমাদের সাথে আজকে আমি কমপ্লিটলি আলোচনা করে দিলাম। আর যাওয়ার আগে এটুকু বলে রাখি যে আমাদের যে টেলিগ্রাম লিংক রয়েছে সেটা এখানে প্রোভাইড করা হয়েছে। এই লিংকে গিয়ে তোমরা জয়েন হয়ে যেতে পারো যদি এই ক্লাসের পিডিএফ তোমরা পেতে চাও। ঠিক আছে। এই ক্লাসের পিডিএফ পেতে গেলে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন হয়ে যাও, অথবা টেলিগ্রামে গিয়ে হিস্ট্রি বাই শোভন স্যার
এটা সার্চ করো, তাহলে কিন্তু চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ওখানে জয়েন হয়ে যেতে পারো। আর দেখো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে তোমাদের, এই হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই পাঠাও, তাহলে ওখানেও কিন্তু তোমাকে জয়েন করিয়ে নেওয়া হবে। এই হোয়াটসঅ্যাপে যে কোনো সময় তোমরা জয়েন হয়ে যেতে পারো, এখান থেকেও কিন্তু তোমরা সমস্ত গাইডেন্স পেয়ে যাবে। আর যদি তোমাদের কল করে কোনো এনকোয়ারি, কোনো রকম কোনো মানে অসুবিধা হচ্ছে বা যাই কিছু হচ্ছে, তোমরা সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কল করতে পারো, এই নাম্বারটা তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো আজকে এই অবধি আমি ক্লাসটা রাখছি। সকলকে থ্যাংক ইউ, সকলে ভালো করে পড়াশোনা করো, দেখা হবে আবার আগামীকাল।